যারা এই বৃষ্টির মধ্যে গত বছর কাদার মধ্যে গড়াগড়ি খেয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে এই সিলেটে সাংবাদিক পর্যন্ত শহীদ হয়ে গেছে, যতক্ষণ না পর্যন্ত ওই কাদার মধ্যে বসে ঘন্টার পরে ঘন্টা আমরা আন্দোলন করতে না পারবো, তাদের সাথে যতক্ষণ না চলতে পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে জুলাইয়ের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না। এখন আমাদের তার একটা কারবার শুরু হয়েছে, আর্টিফিশিয়ালি একটু বৃষ্টিতে ভিজবো, একটুখানি কাদা ছুঁয়ে দিব, এরপরে গিয়ে রাত্রির একটা 5 স্টার হোটেলে ঘুমাই থাকবো। এইসব মুনাফিকি আমাদের মধ্য থেকে বন্ধ করতে হবে। আপনারা জানেন, আমরা আপনাদের সামনে আজকে প্রকাশ্যে বলি, অনেকে বুঝে অনেকে না বুঝে। আমি মনে করি অনেকে ইচ্ছা করেই বলে, আমাদেরকে ইনবক্স করেন, সামনে এসে বলেন গুরু, এরপরে বলেন আর কি কি জানো। আমি আপনাদেরকে টু বি অনেস্ট, আমারে যদি কেউ ভাই না বলে, আপনারাও গুরু আর একটা হলো লিডার। ভাই আমারে আপনারা ভাইয়ের বাইরে আরেকটু প্রায়োরিটি দিয়ে যদি কেউ গুরু ডাকেন অথবা লিডার ডাকেন, ফার্স্ট ইমপ্রেশনই আমি আপনার ব্ল্যাক লিস্টে রাখি। এটা মনে করবেন কোন ছাতার গুরু আর কোন ছাতার লিডার। এই নতুন বাংলাদেশ হইছে, এর মানে হইল আপনি কাউরে গালি দিলে, মানে আপনার পলিটিক্যাল যে অপোনেন্ট, তার জন্য আপনার নতুন শব্দ চয়ন করতে হবে। হাসিনা যেই শব্দে যেই ভাষায় মানুষকে শুধু গালি দেয় নাই, ত্যাগ দিয়েছে, রাজাকার বলেছে। এই রাজাকার বলে তাকে শুধু হত্যাযজ্ঞই করা যায় নাই, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করার পরে তার লাশটা যখন চট্টগ্রামের রাউজানে গেছে, এই গুন্ডালিকের বদমাইশগুলো তার লাশের উপরে গিয়ে জুতো পিটা করছে এবং সেইটাকে তারা জায়েজ করছে এই রাজাকার শব্দ দিয়া। আমি অবাক হই, আমাকে এখনো মিডিয়া জিজ্ঞেস করে আপনারা 32 নাম্বার ভাঙার সময় প্রতিবাদ করেন নাই, আপনাদেরকে হাসি খুশি দেখা গেছে। ভাই 32 নাম্বার একটা বিল্ডিং, ইট ইজ নাথিং মোর দেন আ বিল্ডিং। এটা বিল্ডিং এর চেয়ে বেশি কিছু না। এটা কাবা চত্বর না, এটা মদিনা না, এটা গয়া কাশী না, এটা জেরুজালেম না, এটা শুধুই একজন মানুষ থেকেছেন একটা বিল্ডিং। আমি জিজ্ঞেস করলাম, এই 32-এর ব্যাপারে যাদের এত আবেগ, এত ভালোবাসা উছলে পড়ে, এটা তো একটা বিল্ডিং ভাঙছে, এখানে মানুষ মারে নাই। সালাউদ্দিন কাদের চৌধুরী ধরেও নেই, যদি তিনি এই গণহত্যার সাথে জড়িতও থাকতেন, তো এই আওয়ামী লীগের বুদ্ধিজীবীরাই তো এখন বলে একজন মানুষ মরে গেলে আর তার ব্যাপারে কিছু থাকে না। শেখ মুজিবুর রহমান মরে গেছেন, তাকে গালিগালাজ করেন কেন, রাইট? তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরীরে মরে যাবার পরে তার কবরে জুতা পেটা করাও হইল মুক্তিযুদ্ধের চেতনা। আর 32 নম্বরের মতো একটা বিল্ডিং যেখানে গণহত্যার ন্যারেটিভ উৎপাদন করা হয়েছে, সেইখানে গণপ্রতিরোধ করা হইল হিংসা। এইসব বাঙ্গু বুদ্ধিজীবীটা আর চলবে না। বন্ধুরা আমার, আমাদের বিপ্লবীদের সমস্যা হইল সে যেটা করে এইটা সাহস নিয়ে করতে পারে না। তারা ঢাকার 133 জন তথাকথিত বুদ্ধিজীবী ছাইমাকে ধরলেই তারপরে সে সেখান থেকে সরে আসে। আমি আপনাকে বলি, এই 32 আমরা কোনো বিল্ডিং ভাঙি নাই, আমরা মুজিববাদের মন্দির ভেঙেছি, আমরা ফ্যাসিবাদের উপাসনালয়ে আঘাত করেছি। এই ফ্যাসিবাদ, যেই ফ্যাসিবাদ গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, রোজাদার বোনকে আয়না করে ধর্ষণ করেছে, আমার বোনকে, মাইকেল চাকমা ভাইকে দিনের পরে দিন আয়না করে আটকে রেখে বাংলাদেশে তুমুল গণহত্যার ন্যারেটিভ নির্মাণ করেছে। সেইটা যদি কোনো মসজিদের নামে হয়, মন্দিরের নামে হয়, পেগোডার নামেও করা হয়, আমরা বাংলাদেশের মুসলমানরা সেই মসজিদকে ভেঙে দিতে কুণ্ঠাবোধ করব না। মসজিদ থেকে ইনসাফ কায়েম হবে। সুতরাং মুসলমানের নাম ব্যবহার করে যদি কেউ ওই ফ্যাসিবাদও করতে চায়, তার বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানরাই সবার আগে দাঁড়িয়েছিল এবং দাঁড়াবে ইনশাআল্লাহ। এখন আগামীকালকে এই বিভিন্ন চটকদার যাবে ওসমান হাদি মসজিদ ভাঙতে চায়, তো আমি এই নিয়ে কোনো উৎকণ্ঠিত হই না। যার 1 মিনিট সময় নাই বক্তৃতাটার মধ্যে ঢুইকা কথা শোনার, তারে আবার ব্যাখ্যা দিয়ে বোঝানোর মতো এতটুকু ভদ্রতা আমার মধ্যে নাই। আমার ইউনিভার্সিটির এক স্টুডেন্ট, আমি যেখানে পড়াই, ও আমার কয়েকদিন ধরে টেক্সট করে, স্যার আমি খুবই এমন অবস্থা আছে, আমি মরে যেতে চাই, আপনি একটু আমার কাউন্সেলিং করলে আমার মনে হয় ভালো লাগবে। আমি বললাম, তুমি কি ডিসিশন ফাইনাল যে তুমি মইরেই যাবা? বলে কেন? আমি বলি, তুমি মইরে যাবা যদি ডিসিশন ফাইনাল হয়,
তাহলে প্লিজ আমার সময় নষ্ট করো না, কারণ তোমার 1 ঘন্টা বুঝাইয়া শুধু শুধু আরেকজনের সময় নষ্ট না করি। আর যদি মনে করো মইরে যাওয়া প্রশ্ন না, তুমি বাঁচতেই চাও, তাইলে তোমার সাথে 2 ঘন্টা দিতেও আমার কোনো আপত্তি নাই। হঠাৎ একটা অবস্থা দাঁড়াইছে দেখেন, আপনি যখনই প্রো বাংলাদেশ কোনো কথা বলবেন, এখন নতুন শুরু হয়েছে জামাতে। আপনি যদি আপনার মানে প্রথম প্রশ্ন, আমি এটা জামাত শিবিরের ভাইদেরকে বলতে চাই, শিবির যে কোনো সমস্যা না, ইভেন জামাতি হওয়াও যে কোনো সমস্যা না, এইটা তো জামাত শিবিরের ভাইদেরকেই প্রমাণ করতে হবে। কিন্তু তাদেরকে যখন কেউ আক্রমণ করে তারা আস্তে চুপচাপ থেকে যায়। তা আপনি এইটার কতদিন মানবেন? এখন কি হয়েছে, আমরা যখন জামাত মাজলুম হয়, সেইটার যখন বিপক্ষে দাঁড়াই, তখন আমাদেরকে ট্যাগ তো আমরা কোনো ভয় পাই না। কিন্তু আমাদের কথা সোজা, যতক্ষণ বিএনপি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকবে, ঐতিহাসিক অর্জন জুলাই সনদের পক্ষে, নির্বাচন করার পক্ষে থাকবে, নতুন বাংলাদেশে নতুন সংসদে বাকশালী সংবিধান ছুঁড়ে ফেলে, ফ্যাসিবাদী সংবিধান ছুঁড়ে ফেলে, যেই সংবিধান বেগম জিয়া ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন, নতুন বাংলাদেশে নতুন সংসদে যদি বিএনপি নতুন সংবিধান উপহার দিতে চায়, ততক্ষণ পর্যন্ত আমরা বিএনপির টান হাতটা ধরে রাখবো ইনশাআল্লাহ। জামাতে ইসলাম যদি জুলাই সনদকে সম্মান করে নতুন রাজনীতি করতে চায়, তার সাথে জুলুম হলে আমরাও প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন গণ অধিকার পরিষদের নূর ভাই যখন আক্রান্ত হয়েছেন, তখন কে গণ অধিকার, কে জামাত, কে বিএনপি, কে এনসিপি, কে এবি পার্টি, এটা আমরা গুনি নাই, আমরা সবাই মিলে হসপিটালে চলে গেছি। সুতরাং নতুন বাংলাদেশটা আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করেছে, আমি বিএনপি থেকে সকল দলকে একটা কথা বলেছি, আমাদের রাজনৈতিক ঝগড়া থাকবে, পলিটিক্যাল অপোনেন্ট থাকবে, কিন্তু আমি আমার রাজনৈতিক বিরোধী দলকে যে গালিটা দিব, সেই গালিটাও গণহত্যাকারী হাসিনার গালি হইতে পারবে না। হাসিনার ভাষায় গালি দিলে, হাসিনার ভাষায় ট্যাগ দিলে কি পরিণতি হয়, ইতিমধ্যে আমাদের শিক্ষা হওয়া উচিত। এখন সেই শিক্ষা না নিয়ে যদি আবার বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত জামাত থেকে আসলো, তাইলে কিন্তু আপনি আবারও বিপদে পড়বেন। আল্লাহর রাস্তায় তওবা করেন ভাই, তওবা করার মধ্যে গ্লানি নাই, তওবা করার মধ্যে খারাপ কিছু নাই। আল্লাহ পর্যন্ত বলছেন মানুষকে ভুলের উপরে প্রতিষ্ঠিত রাখা হয়েছে, আর মানুষ যখন তওবা করবে তখনই সে ফেরেশতার থেকে উত্তম হয়। এর মানে শয়তান আর মানুষের পার্থক্য হইল, শয়তান তার ভুল নিয়ে গর্ব করে আর মানুষ অনুতপ্ত হয়ে তওবা করে। এই তওবার রাজনীতি আমাদেরকে হাবিব জি হুজুর বলেছিলেন, বহু আগে বলেছিলেন যে তওবার রাজনীতিতে ফেরো। আমরাও বলতে চাই, দেখেন যারা মিডিয়ায় ঘন্টার পরে ঘন্টা কথা বলে, ভাই এই যে আমি কথা বলি, আমি কি ফেরেশতা? আমার কি ভুল হবে না? কিন্তু আমার কাজ কি? আমার ভুলটা আপনি ধরাই দেওয়ার সাথে সাথে যেন আমি মাপ চাইতে পারি। কিন্তু এবং গতকালকে আমি একটা টক শোতে বলেছি, এই তরুণ প্রজন্মের শক্তিটা কোথায় জানেন? আমাকে আপনারা এত ভালোবাসেন, আগামীকালকে আল্লাহ না করুক, দোয়া করেন আমি এই আকাম কুকামের মধ্যে না যাই। যদি কোনো নারীর সাথে আমার একটা অন্তরঙ্গ ভিডিও আপনারা দেখেন, এরপর তো আপনারা মনে কষ্ট পাবেন যে পোলারে ভালো মনে করছি, ওই আকাম কুকামের মধ্যে গেছে। আমি জাস্টিফিকেশন না দিয়া আমি যদি এসে প্রকাশ্যে বলি ভাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছিলাম, মাপ চাই আর যাবো না, তরুণ প্রজন্মের স্পিরিট হলে তারা মাফ করে দিবি। আমি যদি ভুলে কোনো কাজ করে ফেলি, আমি ভুল স্বীকার করে আমি অ্যাপোলজি চাইলে তারা মাফ করে দিবে। সেটা না করে যদি আমি দর্শন কবজাতে চাই, নতুন ন্যারেটিভ সেটার পক্ষে উৎপাদন করতে চাই, এইসব জিনিস তরুণ প্রজন্ম পছন্দ করে না। এই কথাগুলো বললাম, আমাদের অনেক কথা আমাদের মুরব্বীরাও শোনেন আমাদের বক্তৃতা। প্লিজ আপনারা আমার সেদিনকে টকশোতে এক বড় ভাই বললো আলোচনার মধ্যে, দেখো আদি তুমি যদি ওই সবাই এরকম করে ধরো, তোমার সাথে টকশোতে কেউ আসতে চায়। আমার একটা টিভির হেড অফ নিউজ ফোন করে বললো, ভাই আপনার সাথে তো কেউ আসতে চাইতেছে না, আপনি একটু ছাইরে ছাইরে ধরেন। এখন এমন অবস্থা হয়েছে, আমি ছাইরে ছাইরে ধরে যেতে আমি গিয়ে ঘুমাইয়া টকশোর মধ্যে। এখন তারা মুরব্বী মানুষ, যা বলে প্রত্যেকটা ধরা দরকার, এখন ধরলে তো দেখি তার কোনো কথাই থাকে না। তো এই জন্য আমি বরং আপনাদের মাধ্যমে, সামনে যেহেতু নির্বাচন, দেশে খুবই ঝামেলা হবে, বড় দুইটা রাজনৈতিক দলকে একটা পরামর্শ দিতে চাই, বিএনপি এবং জামাত ইসলামী। কারণ বাংলাদেশ প্রশ্নে তাদের উভয়কেই আমরা পছন্দ করি। প্রশ্নটা হলো, যারে তারে মনে চাইলে টকশোতে পাঠাইয়েন না, আল্লাহর ওয়াস্তে প্লিজ। জামাতে ইসলামী ঠিক করুক আগামী ইলেকশন পর্যন্ত তাদের 20 জন 30 জন কারা প্রতিদিন টকশো করবে, তাদেরকে প্রয়োজনে 3 মাসের একটা কোচিং করানো হোক। কি বলবে, কোন পয়েন্টে উত্তর দিবে, এই ব্যাপারে তাদেরকে একটা
ভাই এখানে লজ্জা লাগা অনেকের যে কোচিং নিব বিদেশে, বিদেশে যারা রাষ্ট্রপতি পর্যন্ত নির্বাচন করেন তারা পরবর্তী বক্তৃতাটা কি করবে, বিরাট পিআর টিম সেই স্ক্রিপ্ট রেডি করে দেয়, পিআর টিমের সামনে সেই স্ক্রিপ্ট তার বারবার ইন্টারভিউ দেওয়া লাগে। তো বিদেশে তাদের ইজ্জত যায় না, কিন্তু বাংলাদেশে বরং আমাদের এখন রাজনীতিবিদদের জিজ্ঞেস করা উচিত আপনার স্ক্রিপ্ট লিখে দেওয়ার জন্য আপনার কোনো রিসার্চ সেল আছে, না থাকলে আপনার রাজনীতি বন্ধ করা উচিত। এই যে আমরা একটা ছোট্ট সংগঠন ইনকিলাব মঞ্চ, কিন্তু আমাদের কথাগুলো আপনারা হয়তো আমার সবাই সামনে দেখেন যে আমি কথাগুলো বলি, কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, টিম ইনকিলাব মঞ্চ যে এত বেশি টিম ওয়ার্ক করে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলাদেশের কোন সংগঠন আমাদের মতো এত বেশি টিম ওয়ার্ক করতে পারে না। আমি শুধু ভয়েসটা দেই, কথাটা বলি, ইভেন কোন কথাটা বলবো এটা পর্যন্ত কোনোদিন আমার একক সিদ্ধান্তে আসে না। আমাদের কোর টিমের 31 জন, এটার বাইরে আমাদের একটা আলহামদুলিল্লাহ দারুণ ডেডিকেটেড আমাদের একটা রিসার্চ উইং আছে, যেই ব্যাপারে আমরা সংবাদ সম্মেলন করব, কথা বলবো। আমাদের রিসার্চ উইং এর কাজ হইল ধুমধাম করে বসে এই সম্বন্ধে যত ডকুমেন্ট আছে গুগল করে নামাই ফেলা, গুগল স্কলার্স থেকে নামানো, তারপরে তারা সব নিয়ে বসে চূড়ান্ত ভাবে এরপর আমাদের সাথে বসে যে কোন ব্যাপারে আমরা কি মতামত দিব। দেখেন ভাই, অনেকেই তো কথা বলে, কিন্তু আমরা কেন কথা বললে অনেক দূর পর্যন্ত পৌঁছায়, এর কারণ আমরা আন্দাজে কথা বলি না। আমরা একটা ফেসবুক পোস্ট দেওয়ার আগেও সেটাকে ফ্যাক্ট চেক করি বারবার। এই কথাটা এই জন্য বললাম, আমরা যদি যোগ্যতার সাথে, সততা এবং সাহসের সাথে ছোট আওয়াজও দিতে পারি, ওই আওয়াজটাই আল্লাহ এত বেশি বরকত দেন যে ওটা একদম অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। আর যদি আমাদের হোমওয়ার্ক না থাকে, রিসার্চ না থাকে, আমাদের বোঝাপড়া না থাকে, তাহলে 1 লক্ষ মানুষ মিলে আওয়াজও যদি দেই, সেই আওয়াজ কিন্তু বেশিক্ষণ টিকে থাকবে না। সুতরাং আমি আপনাদেরকে বিনীত অনুরোধ ভাইয়েরা, এই বৃষ্টির মধ্যে আপনারা লম্বা সময় ধরে থাকলেন, আমি মনে করি ভবিষ্যতের যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ তো এখন আমরা বানাতে পারি না, কিন্তু এর সফরটা তো শুরু হলো। একদিন না একদিন একটা ইনসাফের বাংলাদেশ তৈরি হওয়ারই কথা, হবে ইনশাআল্লাহ। এখন সেইটার তো একটা সূচনা বিন্দু লাগবে। আমরা মনে করি ভবিষ্যতের যে ইনসাফের বাংলাদেশ হবে, বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ হবে, তার সূচনা বিন্দু হলো আমাদের ঐতিহাসিক 2024। এই 24-এর যে সন্তানেরা আমরা দাঁড়িয়ে আছি, আরেকটা প্লিজ আমি রিকোয়েস্ট করে রাখি, আপনারা যারা সিনিয়র আমাকে শ্রদ্ধেয় বলেছেন, প্লিজ মাফ চাই। আমরা, আমার চেয়ে যারা একটু বয়সে বড়, আমি আপনাদের সন্তান, আমি এই জুলাইয়ের সন্তান, আর বাকি সবার ভাই। আমার নামটা ঘোষণার আগে এটা আপনাদের প্রতি হাম্বল রিকোয়েস্ট দেখানোর জন্য না, শুধু ইনকিলাব মঞ্চের ওসমান হাদি এই কথা যখন বলবেন, এর আগে আর কোনো পরিচয় দিবেন না। এই নামটাই আমাদের জন্য গর্ব। বলে না, ও যখন বিনা ভোটে এমপি হইছে, মন্ত্রী হইছে, ধর্ষণ করছে, ভোট ডাকাতি করছে, তখন কেন বলো নাই যে বিনা ভোটে মন্ত্রী হইলেন মহান মুক্তিযোদ্ধা? এর মানে যখন বিনা ভোটে চুরি করে এমপি হইছে, মন্ত্রী হইছে, তখন হইছে আওয়ামী লীগের নেতা, আর যখন গণপ্রতিরোধের শিকার হইছে তখন হয়ে গেছে মুক্তিযোদ্ধা। এইসব ফাইজলামি বাংলাদেশের মানুষের পছন্দ করে না। এখন এই কথার পরের কথাই হইল, ভাই মুক্তিযুদ্ধের চেতনা করতে করতে আওয়ামী লীগের যে পরিণতি হইছে, সামনে যদি কেউ 24-এর চেতনা করতে করতে মানুষের মানবিক মর্যাদা ভুলুণ্ঠিত করে, তার পরিণতিও কিন্তু একই হবে। চেতনা বাণিজ্য মানুষ পছন্দ করে না। আমার গতকালকে জিজ্ঞেস করছে, তাহলে মানুষ এখন কি চায়? আমাকে জিটিভিতে জেসিনাপা বললো, তাহলে আপনি বললেন চেতনা পছন্দ করে না, তাহলে 24? আমি বললাম হ্যাঁ, 24-কেও যদি কচলাতে ওই অবস্থা না, তাহলে লেবুর মতো দিতে হয়ে যাবে। তাহলে এখন মানুষ চায় কি? ভাই চায় ছেলেটা মুক্তিযুদ্ধ করেছে নাকি জুলাই করেছে, এইটা তার প্রশ্ন না। প্রশ্ন হলো এই ছেলেটা চুরি করে নাকি চুরি করে না, এই ছেলেটা ডাকাতি করে নাকি করে না, এই ছেলেটা কি সোশ্যাল ওয়েলফেয়ার করে, সমাজ কল্যাণমূলক কাজ করে নাকি ছেঁচড়ামি করে। সুতরাং যেই ছেলেটা, যেই মেয়েটা ভালো কাজ করে, মানুষের পক্ষে দাঁড়ায়, চুরি করে না, বাটপারি করে না, টেন্ডার বাণিজ্য করে না, ওর চেতনা যাই হোক, ওর কাজের কারণে মানুষ ওকে ভালোবাসবে। আর আপনি যতই মুক্তিযুদ্ধ বেচেন, জুলাই বেচেন, এই যে যদি টেন্ডার বাণিজ্য করেন, পোস্টিং বাণিজ্য করেন, তাহলে আপনার দিকে মানুষ থুতুও ফেলবে না। এই লেসন আমি আমার যত দিতে পারবো তত দেশের উপকার হবে। সুতরাং আপনাদেরকে আমি একটা কথা ভাইয়েরা বলতে চাই, আজকে সিলেটে আপনারা যারা এই শাহজালালের পূর্ণভূমি, আমরা খুব মনে আছে ছোটবেলায় যে বিএনপি সম্ভবত সর্বশেষ যে ইলেকশন ক্যাম্পেইন শুরু করলো, বেগম জিয়া সবসময় শাহজালালের মাজার জিয়ারত করে
তারপরে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করতেন। নতুন এক ধরনের বিএনপি গজানোর চেষ্টা করতেছে, যারা জিয়াউর রহমানের চেয়েও বেশি বিএনপি, যারা বেগম জিয়ার চেয়েও বেশি বিএনপি, আপনি ইসলামোফোবিক বিএনপি করার চেষ্টা করতেছে। এই চেষ্টারে যদি অব্যাহত রাখতে দেওয়া হয়, ভাইরা, বিএনপির অনেক সমস্যা আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বিএনপির মধ্যে শহীদ জিয়ার রক্ত আছে, বেগম জিয়ার স্পর্শ আছে, এই বিএনপি যদি দিল্লির কাছে গিয়া প্রতিদিন 10 ঘন্টা করে দাঁড়াই থেকেও পরীক্ষা দেয়, আওয়ামী লীগের চেয়ে আমরা তোমার ভালো দাস হব, পরীক্ষা নাও, মনে রাখেন জিয়াউর রহমানের রক্ত দিল্লির কাছে দাসত্ব পরীক্ষা দিয়ে কোনোদিন আওয়ামী লীগকে খেল মারতে পারবে না। সুতরাং তোমার মধ্যে যেহেতু জিয়ারই রক্ত, তাইলে ওই পরীক্ষা না দিয়া জনগণের ভাষায় যেরকম ছিল সেইটাই থাকো। এখন এইটা শুনলে জামাতের ভাইয়েরা অনেকে খুশি হয়, তারা মনে করে কি আমরাও যে 2-4 জন ফাঁকে ফাঁকে দিল্লির সাথে আলাপ চালাই, এইটা মনে হয় এই ফাঁকে মানুষ ভুলে গেছে। জামাতের ভাইয়েরা এটা মনে করেন না, বিএনপির বলি, কারণ বিএনপি তো সবচেয়ে বড় দল এবং সব থেকে মাজলুম। আপনাদের কিন্তু আপনারা যদি ওইটা পরীক্ষিত হয়, আপনারা তো ভাইসা দেবেন প্রথম ধাক্কায়। সুতরাং রাজনীতি একটাই, বাংলাদেশপন্থী রাজনীতি। আমরা যেরকম পিন্ডির জিঞ্জির ভেঙে এসেছি, দিল্লির জিঞ্জির ভেঙে এসেছি, এবার আমাদের কিবলা হবে মুসলমানদের ইবাদতের কিবলা মক্কা, আর রাজনীতির কিবলা হবে শুধুই ঢাকা। ঢাকার বাইরে আমাদের আর কোনো অভিগমন মুখ থাকতে পারবে না। ৪৫ নিয়ে কথা বলতে লজ্জা পায়। এই সিলেটে এসে মনে পড়ল, এই যে আসাম, মাওলানা ভাসানী ঘোষালে বলেছেন এই আসাম আমার, এই পশ্চিম, এই কলকাতা আমার। আজ পর্যন্ত দ্বিজাতি তত্ত্ব বলে আর জিন্নাকে বলা হয় সে বাংলা ভাগ করছে। জিন্নাকে শেষ পর্যন্ত হোসেন শহীদ সোহরাওয়ার্দীদেরকে বলেছে, যদি তোমরা এই বিরাট বেঙ্গল প্রভিন্স নিয়ে স্বাধীন করতে পারো, করো, আমার আপত্তি নেই, এবং রাজি করো। সর্বশেষ পর্যন্ত নেহরুরা ভেটো দিয়ে এটা হইতে দেন না। আমরা যাদের কারণে আমাদের পশ্চিমবঙ্গ হারাইছি, আমাদের আসাম হারাইছি, ভাবেন আমাদেরকে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস পড়ে শেখানো হয়, আরে আগেই তো ভালো ছিলাম। এই আগেই ভালো ছিলাম কিন্তু আজকের নতুন গল্প না, ৪৭-এর গল্প। ৪৭-এ দেখেন পাঠ্যপুস্তকে বারবার লেখা হয় দেশভাগ, কোন ছাতার দেশভাগ। এই শোনেন ভাইয়ের আমার, পাকিস্তান মহান মুক্তিযুদ্ধরে কি আমরা দেশভাগ বলি নাকি মুক্তিযুদ্ধ বলি? পাকিস্তানের কাছে কি এটা মুক্তিযুদ্ধ নাকি তাদের কাছে দেশভাগ? ভাই, পাকিস্তানের হয়েছে দেশভাগ, বাংলাদেশের হয়েছে স্বাধীনতা। একইভাবে ৪৭-এ ভারতের হয়েছে দেশভাগ, বাংলাদেশের হয়েছে স্বাধীনতা। অথচ অদ্ভুত ন্যারেটিভ কারে বলে দেখেন, ভারতের ভাষায় যেটা দেশভাগ, এই স্বাধীনতার পরে ৪৭-এর ঐতিহাসিক আজাদির পরে, যে আজাদির জন্য ১৯০ বছর আমাদের পূর্বপুরুষ শুধু লড়াই করেন নাই, শত শত হাজার হাজার আমাদের পূর্বপুরুষ শহীদ হয়েছেন, কাছে কাছে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে ফাঁসি দিয়ে। সেই ১৯০ বছরের দাসত্বের চিঞ্চির ভেঙে ৪৭-এর যে স্বাধীনতা, আমাদেরকে স্বাধীনতা না শিখিয়ে শেখানো হইল দেশভাগ, পার্টিশন। মানে কি? স্পষ্টভাবে বলতে চাই, ৪৭ না হইলে কোনদিন ৭১ হইত না। ৭১ হইল আমার ৪৭-এর সন্তান, আর আজকের ২৪ হইল আমার ৭১-এর সন্তান। নতুন একটা বঙ্গবুদ্ধিজীবীরা শুরু করছে ২৪-এর ৭১-কে মুখোমুখি করে। ভাইরা, ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধে আপনাদের গ্লানি কেন? যাদের এই যে আমাদের কিছু ভাইদের থেকে গ্লানি, আপনি কেন বলতে পারেন না এই মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ হাইজ্যাক করছে, ভারত হাইজ্যাক করছে? করে আপনি বলেন তো, আওয়ামী লীগের কয়জন নেতা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে? সব মুজিব বাহিনীর গুন্ডাগুলা কলকাতার হোটেলে খাইছে, ঘুমাইছে। দেশ স্বাধীন হয়েছে, এরপরে দেশে এসে মব সন্ত্রাস শুরু করছে। যেই অস্ত্রগুলো হাতে ছিল জমানা দিয়া প্রত্যেকটা এলাকায় যারা পরবর্তীতে রক্ষী বাহিনী করছে, চান্দাবাজি করছে। আপনি বরং বলেন মহান মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ, যেই জনযুদ্ধে কৃষক জীবন দিছে, রিক্সাওয়ালা জীবন দিছে, ভ্যানওয়ালা জীবন দিছে। সেই মহান মুক্তিযুদ্ধের পর তার সমস্ত ফসল আওয়ামী লীগ এবং ভারত কৃত্যগত করে আমাদের হাত থেকে ছিনতাই করে নিয়েছে। মহান মুক্তিযুদ্ধের পরে আমরা আমাদের রাষ্ট্র বানাইতে পারি নাই।
বৈষম্যবিহীন ইনসাফের রাষ্ট্র বানাইতে পারি নাই। সেই রাষ্ট্র আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার ফলে 24-এর মতো একটা গণহত্যা পর্যন্ত আওয়ামী লীগ চালাইতে পারছে এবং সফলভাবে চালাইতে পারছে। সেই যে রাষ্ট্র বানাইতে না পারার ব্যর্থতা, 2024-এ আমাদের তরুণরা সেই দিল্লির আধিপত্যবাদকে লাল কার্ড দেখিয়ে নতুন বাংলাদেশের জন্য, জুলাইয়ের জন্য জীবন দিয়ে দিয়েছে। এইবার আমরা সেই মহান 71-এর পরে মহান 24-এ ইনসাফের দাবিদারি মুক্ত, দিল্লির দাসত্ব মুক্ত একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়বই গড়ব ইনশাআল্লাহ।